সালাম আলাইকুম ভাইরা আমার, আশা করি সবাই ভালো আছেন। অনেক বছর পরে আপনাদের সাথে আবারও মোলাকাত হচ্ছে। আশা করি এতদিন আপনারা ভালো ছিলেন এবং নিরাপদে ছিলেন, সবচেয়ে বড় যে ব্যাপারটা। কারণ এখন ইদানিং যে হারে মানুষজন আক্রান্ত হচ্ছে করোনাতে, ভয়টা আসলে হঠাৎ করেই বেড়ে গেছে আর কি। আশা করি আপনারা নিরাপদে আছেন, যে যেখানে যেভাবে অবস্থান করছেন। পরিবারের সকল সদস্যরাও নিরাপদে আছে। যেহেতু সংক্রমণটা আগে আমরা ইন্ডিকেট করতাম যাদের বয়স 50 ঊর্ধ্ব, মানে 50-এর বেশি, তাদের একটু রিস্ক থেকে যায়। তো ইদানিং কালের যে পরিসংখ্যান, সেটা আগের চেয়ে খুবই ভয়াবহ। কারণ এই পরিসংখ্যান আমাদেরকে বলছে যে এই ইদানিং যারা হচ্ছে তার মোস্টই হচ্ছে তরুণ। তার মানে আপনারা বা আপনারাই আর কি। আমি তো তরুণ না, আমি তো বুড়ো হয়ে গেছি। সেটা সাবধানে থাকবেন, এই আর কি। যদি হ্যান্ড স্যানিটাইজার পাশে থাকে সবসময় পাশাপাশি রাখবেন। বাসার বাইরে তো যেতে হবেই আসলে, জীবিকার তাগিদে হোক বা অন্য কোনো কারণে হোক, হয়তো আমাদের সবারই অলমোস্ট একটু বের হতে হয়। তা আপনারা যদি বের হন ঠিকঠাক মতো একটু মানে নিজেকে সিকিউর করে বেরোবেন আর কি। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আমরা গত ক্লাসটা করতে পারি নাই, কারণ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল না। বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল, সরি টু সে দ্যাট। বাংলাদেশের পরিস্থিতি ভালোই ছিল, কিন্তু নেটওয়ার্কের পরিস্থিতি ভালো ছিল না। নেটওয়ার্ককে জানি খেয়ে ফেলছিল আর কি। তো এই জন্য আমরা ঠিকঠাক মতো সবাইকে কানেক্ট করতে পারি নাই, আর কানেক্ট করতে পারিনি বলে আমরা ক্লাসটাও নেইনি আর কি। মানে গত ক্লাসটা হয়নি এক কথায়, যেটা আমরা বিল করতে চাচ্ছি। তো কয়জন হচ্ছে? আমরা তো নর্মালি 52-53 জন থাকি। নৈরিতা, আচ্ছা নৈরিতার মনে হয় রোল লিখেননি, নৈরিতা রোলটা একটু লিখে ফেলেন। আর বাকি সব ঠিক আছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে বাংলা দ্বিতীয় পত্রের নানা ঝামেলা নিয়ে পড়াশোনা করছি। ঝামেলা কেন বলছি? ঝামেলাই, ঝামেলা না হলে আর কি আর আমাদের এগুলো পড়তে হয় বলেন? নর্মাল হলে তো আমরা নর্মালি এগুলো পেরে ফেলতাম। যেহেতু ঝামেলা আসলেই, যেরকম তো ঝামেলা হচ্ছে। ওকে, রোকনুজ্জামান রিপন ভাই মনে হয় রোলটা লিখেননি। আই থিঙ্ক রোলটা একটু কষ্ট করে লিখেন। রোকনুজ্জামান ভাই রোলটা একটু লিখবেন। ওকে, তো আমরা গত ক্লাসে প্রত্যয় নিয়ে একটু পাঠ করেছিলাম। প্রত্যয় প্রত্যয় হচ্ছে একটা এক্সট্রা অংশ, যেটা মূল অংশের শেষে বসে, শেষে বসে নতুন একটা অর্থ তৈরি করে। সেটা ছিল প্রত্যয়। আমরা প্রত্যয়টা একটু পাঠ করেছি বা পড়েছি। পাঠ করেছি বললে কেমন শোনায়? পড়েছি। আচ্ছা, আজকে আমরা আরেকটা বিষয় পড়ব, যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের খুব ঝামেলা হয় ছোটবেলা থেকে, যেটা নিয়ে আমরা খুব ঝামেলায় আছি। হ্যাঁ, আমি নিজেও ঝামেলায় আছি, আই থিঙ্ক আপনারাও ঝামেলায় আছি। সো আমাদের আর যেন এটা ঝামেলা না হয়, সেই লক্ষ্যে আমরা একটু পড়বো। টপিকটার নাম হচ্ছে সমাস। ওকে, সমাস শুনলেই কেমন লাগে? আমার খুব বিদঘুটে লাগে এটার নাম শুনলেই। কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আছে এই সমাজ নামটার মধ্যে। এটা হচ্ছে কবে জীবন থেকে দূর করা যাবে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, ধরেন আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম। কিসের দাওয়াত? আমার ছোট বোনের গায়ে হলুদ দেওয়া হবে যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আপনারা আসবেন। ওকে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আপনারা সাজগোজ করে আসবেন। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হবে। ওকে, সো একদম পেট পুরে খাবেন। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আপনারা সাজগোজ করে আসবেন, ভিডিও হবে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে কোনো গিফট নিয়ে আসার দরকার নেই। তাহলে এই যে বারবার আমি আপনাদেরকে বলছি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই বারবার একটা শুনতে কেমন লাগে না? গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, 6টা শব্দ বলছি। সেই 6টা পদ না বলে আমরা একবারে একটাই বলে ফেলি, গায়ে হলুদ। এই যে 6টা পদ থেকে আপনি একটা ওয়ার্ড বললেন বা একটা পদ বানাই ফেললেন, গায়ে হলুদ, এটি হচ্ছে সমাস। বিশাল বড় অংশকে যখন আপনি ছোট অংশ বানিয়ে ফেলেন, ওইটার নামই হচ্ছে সমাস।
ধরেন আপনার বাবা আপনাকে 500 টাকার 1000 টাকার 100টা বান্ডিল দিল, এটা ব্যাগে করে, অনেক ভারী কিন্তু, 1 কোটি টাকা আছে এখানে। তো 1 কোটি টাকা আপনি ব্রিফকেসে করে নিয়ে যাচ্ছেন কেন? আপনার চাচার অ্যাকাউন্টে জমা দিবেন। তো আপনি দেখলেন এটা অনেক ওজন হয়ে যায় পুরা ব্রিফকেস। আপনার বাবাকে বলেন, বাবা এত কষ্ট করার দরকার নাই, তুমি আমাকে একটা চেক লিখে দাও, চেকটা চাচার অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়ে অটোমেটিক টাকা জমা হয়ে যাবে, ঝামেলা শেষ। আসলেই তাই। তাহলে এই যে 1 কোটি টাকা একদম ক্যাশ ছিল, এটা যখন আপনি একটা চেক হিসেবে জমা দিবেন, একই কথা কিন্তু, ক্যাশ যেটা নিচ্ছেন ওইটাও 1 কোটি টাকা, যে চেকটা নিয়ে যাচ্ছেন ওই চেকটাও 1 কোটি টাকা। তার মানে দুইটা সেম কথা, কিন্তু পার্থক্যটা কি? একটা হচ্ছে বড় অংশ, ছোট অংশ। যে বড় অংশ থেকে আপনি ছোট অংশ তৈরি করে ফেললেন, বা বড় অংশ থেকে ছোট অংশ একটা কনসেপ্ট তৈরি করে ফেললেন, এটার নামই হচ্ছে সমাস। কারণ রাস্তায় একটা লোক ধরা পড়েছে, লোকটাকে মানুষজন পিটাচ্ছে কেন? পকেট মারে যে তাকে পিটানোই উচিত, পকেট মারে যে তাকে পিটাও, পকেট মারে যে সে খারাপ লোক, পকেট মারে যে তাকে আসলেই মারা উচিত, পকেট মারে যে সে সমাজের শত্রু, পকেট মারে যে পুলিশে দাও। তো বারবার পকেট মারে যে এতবার বলা দরকার কি? আপনি একবারই বলে ফেললেন পকেট মারে। এই যে পকেট মারে যে 3টা পদ থেকে আপনি একটা পদ বানায় ফেললেন, পকেট মার ছোট করে ফেললেন, এটার নামই হচ্ছে সমাস। সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, একপদীকরণ, একাধিক পদকে একপদীকরণ। আপনি যখন অনেকগুলা পদকে একটা পদ বানায় ফেলেন, এটার নামই হচ্ছে সমাস। সমাস হলে জটিল কোনো প্রক্রিয়া না, সমাস খুব সুন্দর একটা প্রক্রিয়া, যেটার মাধ্যমে অনেকগুলা পদকে আমরা একটা পদে রূপান্তরিত করি। অনেকগুলা পদকে যখন আমরা একটা পদে রূপান্তরিত করি, এটার নামই হচ্ছে সমাস। এটা ব্যাকরণের একটা ছোট পার্ট, যেটা নতুন নতুন শব্দ বানায়। যেমন পকেট মার শব্দটা দেখেন, পকেট মারে যে 3টা পদ থেকে নতুন একটা শব্দ হিসেবে আসছে পকেট মার। সো এরকম অনেকগুলা পদ থেকে যখন আমরা একটা পদ বানিয়ে ফেলি, অনেকগুলা পদ থেকে যখন একটা পদ বানিয়ে ফেলি, এটা কি বলি আমরা? সমাস। ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সমাস পড়ব। সমাস আসলে খুব ক্রিটিক্যাল বিষয়, চিন্তা করলে ক্রিটিক্যালি হবে, এত ক্রিটিক্যালি চিন্তা করার দরকারই নাই। এটা খুব নর্মালি চিন্তা করবেন, এটা আসলে অনেক নর্মাল, বিশ্বাস করেন এটা আসলে খুব নর্মাল জিনিস। সো চিন্তা করার সময় এটাকে নর্মালি চিন্তা করবেন, দেখবেন যে কঠিন লাগছে না। ওকে, সো যারা জয়েন করেছেন সবাইকে আবারও ধন্যবাদ। সেজান ইসলাম, সেজান ইসলাম, আই থিঙ্ক আপনি রোলটা লিখেননি, একটু কষ্ট করে রোলটা লিখে ফেলেন। ফারহানা ইসলাম নাভা, আপনি রোলটা শুরুতে লিখবেন, রোলটা মনে হয় শুরুতে লিখবেন, হ্যাঁ রোলটা শেষে লিখে ফেলেছেন, তাহলে একটা সিরিয়াল মেনটেন হয় আর কি। আচ্ছা, রিপন আলী কি জয়েন করেছেন? সোহরাব মিস্ত্রি রোলটা শেষে লিখেছেন। ওকে, সো গত ক্লাসে আপনারা যারা আমাকে ফোন দিয়েছিলেন ক্লাস হবে কি হবে না, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কনসাস থাকার জন্য। আমি ভেবেছিলাম যে আপনারা হয়তো অস্থির হয়ে যাবেন, কিন্তু পরিস্থিতি বিবেচনায় আপনারা ব্যাপারটা ফিল করতে পেরেছেন অনেকেই, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু নেটের সমস্যা, আর আপনাদের সাথে আমার কানেকশনের অন্যতম মাধ্যমে হচ্ছে মেসেঞ্জার, ওইটাতেই প্রবলেম ছিল, এই জন্য আমরা জানি যে আমি ভিপিএন ইউজ করলে অনেকেই তো ভিপিএন ইউজ করেন না, কিছু পাবেন না, এই জন্য আর ক্লাসটা আমরা রাখিনি আর কি, বা ওই দিন ক্লাসটা আমরা করি না। ওকে, তো আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাই আমার বোনের গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানে। তো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে আপনারা আসবেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছি আমি, অবশ্যই কিন্তু আসবেন। ওকে, সেটা হচ্ছে পুরোপুরি অংশ, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে 6-6টা পদ আছে। এই 6-6টা পদকে আমরা সংক্ষেপে বলে ফেললাম গায়ে হলুদ। কথা কিন্তু একটাই, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, এটা যে কথা, গায়ে হলুদ একই কথা, একই জিনিস। কথা একই, জিনিস একই, পার্থক্যটা কি? পার্থক্য হইলো একটা বিশাল বড় করে বলা হইলো, পরে এটাকে ছোট করে ফেলা হইলো। যে বিশাল বড় অংশটা আপনি বলছেন, এটা তো কোনো পদ না, এটা তো একটা বাক্য। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠান, এটা একটা বাক্য। সো এই বাক্য যখন বড় অংশটা থাকে, এটাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস মানে কি জানেন? ব্যাস মানে সম্পূর্ণ অংশ। খেয়াল করেন, এটা আপনি আগেও পড়েছেন। বৃত্তের কেন্দ্র থেকে যখন আপনি টান দিতেন পরিধি পর্যন্ত বা সীমা পর্যন্ত, এটাকে বলতো ব্যাসার্ধ। ব্যাসার্ধ, বা যখন সবটুকু টান দেওয়া হইতো তখন এটাকে বলা হইতো ব্যাস, তখন এটাকে বলা হইতো ব্যাস। তাহলে ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। ওকে, তাহলে যে বাক্য থেকে আমরা সমাজটা বানাই, এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য।
এই যে বাক্যটা থেকে আমরা বানাচ্ছি না, এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য, কারণ এটা সম্পূর্ণ অংশ। এই ব্যাস বাক্যের আরো দুইটা নাম আছে, একটা হচ্ছে বিগ্রহ বাক্য, আর একটা হচ্ছে সমাস বাক্য। এই বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য, এই তিনটা ভালো করে নাম মনে রাখতে হবে। যে বাক্য থেকে আমরা সমাসটা তৈরি করি, যে বাক্যটা থেকে সমাসটা তৈরি করে, এটার নাম ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। নামের মধ্যে বাক্য কথাটা আছে, কারণ এটা তো পুরোপুরি একটা বাক্য, সম্পূর্ণ তো একটা বাক্য। আচ্ছা, তো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য, এই তিনটার মানে একটা জিনিসেরই তিনটা নামে আমরা জানি। ওকে, যে ব্যাস বাক্য, এখানে যে কনসেপ্টটা দেওয়া আছে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে সম্পূর্ণ বাক্যটা, এই সম্পূর্ণ বাক্যটা তো এখন আর শুধুই বাক্যে নাই, সম্পূর্ণ বাক্যটা এখন চলে আসছে কোথায়? গায়ে হলুদে। ওকে, কারণ এই গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই পুরা বাক্য যে কথা, গায়ে হলুদ ছোট্ট একটা পদ সেম কথা, কারণ পুরা বাক্য দিয়ে আপনি যা বুঝেন, এই ছোট পদটা দিয়ে আপনি তাই বুঝেন। তাহলে যে সমস্ত বাক্যটা এখন কি হয়ে গেল? সমস্ত বাক্য হয়ে গেল না, সমস্ত পদ হয়ে গেল। এই গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই পুরো বাক্যটা, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই সমস্ত বাক্যটা এখন চলে আসছে গায়ে হলুদের মধ্যে। এই জন্য এটার নাম হচ্ছে সমস্ত পদ। যেহেতু এই সমস্ত বাক্যটাকে এই পদটা ধারণ করে, গায়ে হলুদ তার বাক্য না, গায়ে হলুদ হচ্ছে একটা পদ, গায়ে হলুদ একটা পদ। আর গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, ওটা হচ্ছে একটা বাক্য। সমস্ত বাক্যটা যেহেতু এই পদ ধারণ করে, এই পদের নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে সমস্ত পদ জিনিসটা কি? ব্যাস বাক্য থেকে যে অংশটা আপনি বানান, ব্যাস বাক্য থেকে যে ছোট অংশটা আপনি বানান, ওটার নামই সমস্ত পদ। সমস্ত পদ নাম কেন হইলো? কারণ ব্যাস বাক্যের পুরো বাক্যটা এই সমস্ত পদে আছে, বা এই পদটা ধারণ করছে, এই জন্য এটার নাম সমস্ত পদ। আমরা যে সমাস বলি, এই সমাস মানেই সমস্ত পদ, সমাস মানেই হচ্ছে সমস্ত পদ। এই ছোট অংশটার নামই হচ্ছে সমাস, এই ছোট অংশটার নামই হচ্ছে সমাস, যেটাকে আমরা সমস্ত পদ বলছি। পরীক্ষার সময় কিন্তু সমস্ত পদ কনসেপ্টটাই আসে, এটাই আসে, এসে বলে এটা কোন সমাস। তাহলে আমাদের বের করতে হয় এটা কি দ্বন্দ্ব, নাকি দ্বিগু, নাকি তৎপুরুষ, নাকি অব্যয়ীভাব, নাকি অন্য কিছু। ওকে, আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ব্যাস বাক্য, পুরো সম্পূর্ণ অংশটা হচ্ছে ব্যাস বাক্য, আর ছোট যে অংশটা তৈরি হয় এটা হচ্ছে সমস্ত পদ। এই ব্যাস বাক্য থেকে যখন সমস্ত পদ হয়, মানে ছোট হয়, তখন কি কি কাজ হয় আমরা দেখি। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, এখানে দেখবেন আপনি গায়ে একটা পদ, হলুদ একটা পদ, মানে এখানে 6টা পদ আছে। এই 6টা পদ থেকে এখানে কয়টা পদ হয়ে গেছে? একটা। তাহলে সমাস প্রথম কি কাজ করলো? একপদীকরণ। অনেকগুলা পদ থেকে একটা পদ বানায় ফেললো, তাহলে সমাসের প্রথম কাজ হচ্ছে একপদীকরণ। 6টা পদ থেকে একটা পদ হয়েছে, তাহলে সমাসের প্রথম কাজ একপদীকরণ। তো 6টা থেকে যদি একটা হয়, তাহলে কি এটা আরো বড় হচ্ছে নাকি সংক্ষেপণ হচ্ছে? সংক্ষেপণ। তাহলে সমাসের দ্বিতীয় কাজ হচ্ছে সংক্ষেপণ। ব্যাস বাক্যের অনেকগুলা পদ থেকে একটা পদ হয়, একপদীকরণ। অনেক বড় অংশ থেকে ছোট হয়, তাই এটার একটা নাম হচ্ছে সংক্ষেপণ। আর এখানে যে পদগুলো আছে ব্যাস বাক্যের, এই পদগুলো একটার সাথে একটা সম্পর্ক যুক্ত, এই জন্য এটা একটা নাম হচ্ছে পদের মিলন। মানে এই ব্যাস বাক্যের একটা পদের সাথে আরেকটা পদের মিলন ঘটে, অর্থগতভাবে একটা মিল ঘটে, এবং তার ফলে এখানে ছোট অংশটা তৈরি হয়। যদি বলা হয় সমাস শব্দের অর্থ কয়টা? তিনটা: একপদীকরণ, সংক্ষেপণ, পদের মিলন। কাজ কয়টা? তিনটা: একপদীকরণ, সংক্ষেপণ, পদের মিলন। ওকে, একপদীকরণ, সংক্ষেপণ, পদের মিলন। ওকে, আচ্ছা, তাহলে এই যে ব্যাস বাক্য থেকে একপদীকরণের মাধ্যমে, সংক্ষেপণের মাধ্যমে বা পদের মিলনের মাধ্যমে যে সমস্ত পদটা তৈরি হচ্ছে, এই সমস্ত পদ যে একটা তৈরি হচ্ছে, এই সমস্ত পদ কয়টা পদ? আসলে একটাই পদ, একটাই পদ, বাট আপনি অর্থ অনুসারে দুইটা ভাগ করতে পারবেন, অর্থ অনুসারে দুইটা ভাগ করতে পারবেন। যেমন এখানে ধরেন গায়ে এবং হলুদ, গায়ের একটা অর্থ আছে, গা দিয়ে শরীর বোঝায়, বা গায়ের একটা অর্থ ইন্ডিকেট করা যায়। আর হলুদ, এটার একটা অর্থ করা যায়। সেটা একটাই পদ, কিন্তু আপনি অর্থ অনুসারে দুইটা ভাগ করে ফেলতে পারেন। যেটা আগে থাকে এটাকে বলবেন পূর্বপদ, যেটা পরে থাকে সেটাকে বলবেন পরপদ। চলো, মামা বাড়ি, মামা বাড়ি একটাই পদ, সমাস নিষ্পন্ন শব্দ, একটাই পদ, কিন্তু অর্থ অনুসারে দেখবেন মামা একটা অর্থ আছে, বাড়ি একটা অর্থ আছে। মামাটা আগে আছে, পূর্বপদ; বাড়ি পরে আছে, পরপদ। সোনার বাংলা, সোনার এটা হচ্ছে পূর্বপদ, বাংলা এটা হচ্ছে পরপদ। পরপদকে উত্তরপদ বলা হয়, একই জিনিস। আপনি যদি বলেন ঘর বাড়ি, ঘর আগে আছে পূর্বপদ, বাড়ি পরে আছে পরপদ। ওকে, আচ্ছা, তো সমস্ত পদ একটাই পদ, কিন্তু অর্থ অনুসারে যেটা ভাগ করা যাবে, যেটা আগে থাকবে এটা পূর্বপদ, যেটা পরে থাকবে সেটা পরপদ। এই পূর্বপদ এবং পরপদ দুইটাই সমাসে বিদ্যমান, সমস্ত পদ মানেই তো সমাস।
পূর্বপদ এবং পরপদ দুইটাই সমাসে বিদ্যমান, এই জন্য দুইটাকেই বলা হয় সমস্যমান পদ। দুইটাকেই বলা হয় সমস্যমান পদ। ওকে, আবারও খেয়াল করেন, ধরুন এটা হচ্ছে ব্যাস বাক্য, যে সবগুলো একসাথে হয়ে যায়, ছোট হয়ে যায়, এটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদের শুরুতে যেটা থাকে এটা পূর্বপদ, যেটা পরে থাকে এটা পরপদ। ওকে, খেয়াল করেন যে বাক্য থেকে আমরা সমাসটা বানাই, এই বাক্যটার নাম ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। ব্যাস বাক্য নামে আমরা সবচেয়ে বেশি চিনি। এই ব্যাস বাক্য থেকে এক পদীকরণ করে, সংক্ষেপণ করে, পদের মিলনের মাধ্যমে ছোট একটা অংশ তৈরি হয়। এই ছোট অংশটার নামই হচ্ছে সমাস। এই ছোট অংশটার নামই হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ সবসময় একটাই পদ, কিন্তু অর্থ অনুসারে আপনি ভাগ করতে পারবেন। যেটা আগে থাকে সেটা হলো পূর্বপদ, যেটা পরে থাকে সেটা হচ্ছে পরপদ। এই পূর্বপদ এবং পরপদ দুইটাই সমাসে বিদ্যমান, দুইটাই সমাসে বিদ্যমান, এই জন্য এগুলাকে বলা হয় সমাসসমান পদ। ওকে, আমাদের কোন জিনিসটা আসলে সবচেয়ে বেশি লাগে সমাস পড়তে গিয়ে? খেয়াল করেন, আমাদের সবচেয়ে বেশি যেটা আমরা বারবার শুনবো সেটা হচ্ছে ব্যাস বাক্য। যে বাক্য থেকে সমাস তৈরি হচ্ছে ওটা হলো ব্যাস বাক্য। যে বাক্য থেকে সমাস তৈরি হয় এটার নাম ব্যাস বাক্য। আর সমাস মানে ছোট অংশটার নাম হচ্ছে সমস্ত পদ। সমাস বা সমস্ত পদ মানে ছোট অংশটা। পরীক্ষায় এই ছোট অংশটা আসে। ওকে, এই যে ছোট অংশটাকে আমরা সমস্ত পদ বলছি, এটাকে আমরা দুইটা ক্রাইটেরিয়া ভাগ করি। যেটা আগে থাকে সেটাকে বলি পূর্বপদ, যেটা পরে থাকে সেটাকে বলি পরপদ। ওকে, এখন এই যে পরীক্ষার মধ্যে তো ব্যাস বাক্য আসে না, পরীক্ষার মধ্যে আসে সমস্ত পদটা। এই যে পরীক্ষায় সমস্ত পদটা আসে, এই সমস্ত পদটা দেখে আমাদেরকে বলতে হয় এটা কোন সমাস। সমস্ত পদ দেখে আমরা এটা কেমনে বুঝবো? এটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। এটা বেশি মনে রাখবেন, সমাস আসলে ব্যাস বাক্য দিয়ে তৈরি করে, এটার সংজ্ঞাটা ব্যাস বাক্য দিয়ে করা হয়নি। সমাস নির্ণয় করতে গেলে আপনাকে ব্যাস বাক্য মুখস্থ করতে হবে এমন কোনো আইনই নাই, টোটালি নাই। সমাস নির্ণয় করার জন্য ব্যাস বাক্য লাগে না। অর্থ বিবেচনা করে আপনি সমাসটা নির্ণয় করতে পারবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা যে সমাসের যতগুলো সংজ্ঞা আছে সকল সংজ্ঞাতে এটার অর্থের প্রাধান্য দেওয়া আছে। অর্থের প্রাধান্য কি? পূর্বপদ নাকি পরপদ, কোনটার অর্থের প্রাধান্য হয়? এই যে সমস্ত পদ, এই সমস্ত পদের মধ্যে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে না পরপদ প্রাধান্য পাচ্ছে, এইটার উপর ডিপেন্ড করে সমাস নির্ণয় করা যায়। এবং সমাসের সংজ্ঞাগুলো এই দুইটা পদের নির্ভরশীলতা বা দুইটা পদের মধ্যে কোনটা প্রাধান্য পাচ্ছে এটার উপর ডিপেন্ড করি হয়। কেমনে সম্ভব এটা? কেমনে বুঝবো? এটা বোঝাও খুব সহজ। আমরা পূর্বপদ এবং পরপদ যখন আলাদা করতে পারি, পূর্বপদ এবং পরপদ যখন আমরা আলাদা করতে পারি বা আলাদা করি, তখন আমরা খেয়াল করব যে আসলে কোনটা আমরা প্রায়োরিটি দিচ্ছি, পূর্বপদকে প্রায়োরিটি দিচ্ছি নাকি পরপদকে প্রায়োরিটি দিচ্ছি, এটা আমরা খেয়াল করতে হবে। পূর্বপদকে প্রায়োরিটি দিচ্ছি না পরপদকে প্রায়োরিটি দিচ্ছি? প্রায়োরিটি কেমনে দেয়? আচ্ছা, প্রায়োরিটি দেওয়ার বিষয়টা আসলে এটা আমাদের নিজেদের মধ্যে একটু গেঁথে ফেলতে হবে। পূর্বপদ এবং পরপদ এই দুইটার মধ্যে দেখবেন কোনটা আপনার চোখের সামনে আছে, অথবা কোনটা আপনি আসলে বুঝেন, বা চোখের সামনে আপনি কি দেখতে পাচ্ছেন, বা আসলে আপনি কোন জিনিসটা বোঝেন, সেটাই হচ্ছে প্রাধান্য দেওয়ার বিষয়। শোন, আপনারা বলেন তো, আমি যদি বলি মামা বাড়ি, এই মামা বাড়ি বলতে আপনি আসলে কি বুঝলেন? মামা নাকি বাড়ি? বলেন তো কোনটা মামার বুঝলেন? বাড়ি। না, অ্যাকচুয়ালি আপনি আসলে কোনটা বুঝাইতে চাচ্ছেন, মামাটা না বাড়িটা? বাড়ি। আপনার চোখের সামনে কিন্তু বাড়িটাই ভাসবে, মামা বাড়ি বলে মামা ভাসবে না, বা আপনি আসলে বাড়িটা ইন্ডিকেট করছেন, মামাকে ইন্ডিকেট করছেন না। আমি যদি বলি চৌরাস্তা, চৌরাস্তাতে আপনি কি বুঝাইছেন? চার বুঝাইছেন? চৌ মানে চার, নাকি রাস্তাই বুঝাইছেন? রাস্তা। রাস্তা। তাহলে দেখেন পরপদ প্রাধান্য পাচ্ছে, কিন্তু দুইটাতে কিন্তু পরপদ বুঝাইলেন আপনি। আমি যদি বলি চাঁদ দেখা, চাঁদ দেখা মানে কি? চাঁদ নাকি দেখা? দেখা। দেখাটা মেইন বিষয়। বাবা মা কোনটা মেইন, বাবা নাকি মা? দুইটাই। দুইটাই। গায়ে হলুদ কোনটা মেইন জিনিস, গায়ে নাকি হলুদ, নাকি একটা অনুষ্ঠান? অনুষ্ঠান। অনুষ্ঠান একটা অনুষ্ঠান। তাহলে দেখেন গায়ে হলুদ আপনি একটা প্রাধান্য দিলেন না, নতুন আরেকটা বিষয় বুঝাইলেন, অনুষ্ঠান। সো এই পূর্বপদ এবং পরপদ এই দুইটার উপর নির্ভর করে আমরা সমাজটাকে নির্ণয় করতে পারি, বা এই দুইটা ফিল করতে পারলে যে কোনটা প্রাধান্য পাচ্ছে কোনটা প্রাধান্য পাচ্ছে না, তাহলে সহজেই আপনি সমাজটা আইডেন্টিফাই করে ফেলতে পারেন। সিরিয়াসলি তাই, বই কিন্তু আপনাদের এইভাবেই বলছে, কিন্তু আমরা ছোটবেলায় মুখস্থ করছি তো এই জন্য ঝামেলা। আমরা সবাই তো জানি সমাজ 6 প্রকার, হ্যাঁ, লিগেলি 6 প্রকার দাঁড়াই গেছে, বাট মূলত এটা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে পূর্বপদ প্রধান মানে অব্যয়ীভাব, একটা হচ্ছে পরপদ প্রধান মানে কর্মধারয়, একটা হচ্ছে নতুন অর্থের প্রাধান্য মানে বহুব্রীহি,
আরেকটা হচ্ছে উভয় পদের প্রাধান্য মানে দ্বন্দ্ব। এই হচ্ছে সমাস 4 প্রকার। ওকে, তাহলে 6 প্রকার কোত্থেকে আসলো? আসলে চিরায়ত আমাদের যে বইটা আছে না, ইন্টারনাল গ্রামার বই, সেখানে লেখা ছিল মনির চৌধুরীর ক্রাইটেরিয়া অনুসারে, সেটাই আসলে আমাদের বাংলা সাহিত্যে বা বাংলা ব্যাকরণে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আর কি ওইটাই। বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 প্রকার, এবং সেটা কি অনুসারে? অর্থ অনুসারে। So, আমরা আপনাদেরকে 4টা লাইন বলছি, ইফ পসিবল 4টা লাইন আমি বলার সাথে সাথে খাতায় লিখে ফেলবেন। 4টা লাইন খাতায় লিখে ফেলবেন, কারণ এই লাইন 4টা মুখস্থ থাকলে আমাদের অনেকটুকু সহজ হয়ে যাবে সমাস নির্ণয় করতে গিয়ে বা সমাস বোঝার ক্ষেত্রে আর কি। আপনারা একটু চেক করে নিয়েন যে কারো যেন ডাবল রোল না থাকে, মানে একই রোল যেন দুইটা না হয়। একই রোল দুইটা হওয়া মানে একটু ঝামেলা আর কি, একই রোল যেন না থাকে। আচ্ছা, ওকে। প্রথম লাইন হচ্ছে দ্বন্দ্বে উভয় পদ প্রধান। দ্বন্দ্বে উভয় পদ প্রধান মানে কি? মানে হচ্ছে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য থাকবে, মানে দুইটাই প্রাধান্য থাকবে। দ্বন্দ্ব সমাসে দুইটা পদেই প্রাধান্য থাকবে। যেমন বাবা মা, বাবা মা দুইটাই প্রাধান্য পাচ্ছে। দেশ বিদেশ, দেশ বিদেশ আমরা দুইটাই বুঝাচ্ছি। তো যখনই দেখবেন দুইটাই প্রাধান্য পাচ্ছে, ওইটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্বে উভয় পদ প্রধান। তাহলে বলেন তো হাট বাজার, হাট বাজার দিয়ে আমরা কি বুঝি? হাট নাকি বাজার? দুইটাই 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 বুঝি। জমা খরচ, দুইটাই 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 বুঝি। ঘর বাড়ি, দুইটাই দুইটাই বুঝি। যখনই দেখবেন দুইটাই অর্থ প্রাধান্য পাচ্ছে, ওইটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্বে উভয় পদ প্রধান। এরপর লাইনটা হচ্ছে দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতকে পরপদের গান গাই। দ্বিতক আবার কবে আসলো? এই সমাসের নাম তো আমরা শুনি নাই। আসলে দ্বিতক বলতে একটা সমাস না, দ্বিতক মানে 3টা সমাস। দ্বি মানে হচ্ছে দ্বিগু, ত মানে হচ্ছে তৎপুরুষ, ক মানে হচ্ছে কর্মধারয়। এই 3টা সমাসে আমরা পরপদের গান গাই। তো পরপদের গান গাই মানে তো বুঝতেই পারছেন, পরপদ প্রধান হবে। যেমন চৌরাস্তা, চৌরাস্তা দিয়ে কি আমরা চৌ মানে 4 বুঝি না রাস্তাই বুঝি? তা রাস্তাটাই বুঝি। বিলেত ফেরত মানে কি? বিলেত বুঝি না কি যে ফেরত আসছে তারাই বুঝি? ফেরত যে ফেরত আসছে। কাজল কালো মানে কি? কাজলকে বুঝি নাকি একটা কালো রংকে বুঝি? কালো কালো রঙকে রং। একটা কালো রংকে বুঝি, তারপর সেটা তুলনা দিই কাজলের সাথে। তো দেখেন 3টাতেই পরপদ প্রাধান্য পাচ্ছে। পরপদ প্রাধান্য পাইলেই হচ্ছে দ্বিতক হবে। দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। তাহলে 3টা সমাস কেমনে নির্ণয় করবেন? এটা খুব ইজি প্রসেস। যদি দেখেন পরপদ প্রাধান্য পাচ্ছে এবং সংখ্যা বুঝাচ্ছে, ওটা দ্বিগু। যেমন চৌরাস্তা, পরপদ প্রাধান্য পাচ্ছে, সংখ্যা, দ্বিগু। যদি দেখেন পরপদ প্রাধান্য পাচ্ছে এবং বিভক্তি লোপ পাচ্ছে, বিভক্তি লোপ, তাহলে তৎপুরুষ। বলতে কোনটা বিভক্তি লোপ পাচ্ছে? তৎপুরুষ। কোনটা? কাজল কালো না বিলাত ফেরত? বিলাত স্যার বিলেত ফেরত। বিলাত বিলেত হতে ফেরত বা বিলেত থেকে ফেরত, এই থেকে বা হতে এটা হচ্ছে বিভক্তি। আর যদি দেখেন পরপদ প্রাধান্য পাচ্ছে, তুলনা বোঝাচ্ছে, এটা কর্মধারয়। এটা কোনটা তুলনা বোঝাচ্ছে? কাজল কালো। কাজল কালো, কর্মধারয়। কাজলের ন্যায় কালো। এভাবে কিন্তু সহজে বের করা যায়, পরপদ প্রাধান্য পেলে এই 3টার মধ্যে ইজিলি বের করা যায়। ওকে, এবারে থার্ড লাইনে যাই। বহুব্রীহিতে নতুনের স্বাদ। বহুব্রীহিতে নতুনের স্বাদ মানে বহুব্রীহি সমাসে নতুন অর্থের প্রাধান্য পাবে। নতুন অর্থ তো বুঝতেই পেরেছেন, মানে পুরো পদ প্রাধান্য পাবে না, পরপদ পাবে না, নতুন অর্থ আসবে। যখন গায়ে হলুদ, গায়ে হলুদে কি বোঝায়? গায়ে নাকি হলুদ নাকি অনুষ্ঠান? অনুষ্ঠান অনুষ্ঠান, নতুন অর্থ। নীলকণ্ঠ, খেয়াল কর, নীলকণ্ঠ দিয়ে আমরা নীল বুঝি না, কণ্ঠ বুঝি না, নীলকণ্ঠ দিয়ে বুঝি আমরা শিবকে, নতুন অর্থ। বিনা পানি, বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র, পানি মানে হচ্ছে হাত। তো বিনা পানি দিয়ে কি আমরা বাদ্যযন্ত্র বা হাত বুঝি নাকি সরস্বতীকে বুঝি? সরস্বতী সরস্বতীকে, নতুন অর্থ। যখন নতুন অর্থ পাবেন তার নাম বহুব্রীহি সমাস। আচ্ছা, অব্যয়ীতে পূর্বপদ বলের আহাত। আমি বলেছি, এই জন্য আমি এটা গল্প বানিয়েছি আমার মতো করে। সেখানে পুরোপদ প্রাধান্য পাবে। পুরোপদ প্রাধান্য পাবে মানে হচ্ছে পুরোপদে একটা অব্যয় থাকবে, যেন এটার নাম অব্যয়ী ভাব। যেমন উপকূল, শুরুতে উপ আছে, এই উপ হচ্ছে একটা উপসর্গ। আজীবন, এখানে আ হচ্ছে একটা উপসর্গ। তো শুরুতে যখন এরকম উপসর্গ পাবেন বা যথা পাবেন, ওইটা হচ্ছে অব্যয়ী ভাব। আর কিভাবে পুরোপদ প্রাধান্য পায় এটা আমরা আলোচনা করতে গেলে একটু পরে পাবো। সেই 4টা লাইন মুখস্থ করতে হবে, কষ্ট নিয়েন না, কষ্ট করে মুখস্থ করতে হবে না, ইজিলি পারবেন। প্রধান, গান কবিতার মতো মিলানো আছে, স্বাদ, রাহাত কবিতার মতো মিলানো আছে। এই 4টা লাইন একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ কোন সমাসের কোন পদের অর্থের প্রাধান্য পায় এটা ভালো করে মাথায় থাকলে বাকিটা খুব সহজেই করা সম্ভব বা করা যাবে।
কিরে ভাই কে কথা কন? ভাই আচ্ছা, এবার আপনারা বলেন তো দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা বলেন? বহুব্রীহি। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি, কারণ দ্বন্দ্বে আমরা দেখতে পাচ্ছি উভয় পদ প্রধান, বহুব্রীহিতে একটাও প্রাধান্য পায় না। আচ্ছা, সে বলা হয় অব্যয়ীভাব। আচ্ছা, আমরা তো কর্মধারায় দিয়ে বলি, কর্মধারায়ের বিপরীত সমাস কোনটা? অব্যয়ীভাব। অব্যয়ীভাব, কারণ কর্মধারায়তে পরপদ প্রাধান্য পায়, অব্যয়ীভাবে পূর্বপদ প্রাধান্য পায়। Good. So, আবারও বলি, চারটা লাইন কিন্তু মুখস্থ করতে হবে। কবিতার মতো মুখস্থ করেন তাহলে সহজে মনে থাকবে। দ্বন্দ্বে উভয় পদ প্রধান মানে দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পায়, দ্বিতকে গায় পরপদের গান। বহুব্রীহিতে নতুনের স্বাদ মানে নতুন অর্থ আসে, অব্যয়ীতে পূর্বপদ প্রাধান্য পায়, বলের রাহাত। আমি রাহাত নাম দিচ্ছি কবিতা মেলানোর জন্য, আর কিছুই না। আপনারা চাইলে নিজেদের মতো করে কবিতা বানায় মুখস্থ করেন, কোনো সমস্যা নেই, বাট এই চারটা লাইন মুখস্থ করা লাগবেই। ওকে, সো আমরা একটা একটা করে ঝাঁপিয়ে পড়ি, যদিও আমরা আসলে কি বলে অর্থ বিবেচনা করে মানে অর্থ দিয়ে বের করাটা আমাদের জন্য আসলে টাফ হবে, কারণ আমরা কোনো কালই অর্থ দিয়ে বের করি নাই, সারা জীবনে আমরা ব্যাস বাক্য দিয়ে মুখস্থ করেছি। তো চেষ্টা করি আমরা যতটুকু পারা যায় আর। ওকে, প্রথমে আমরা দ্বন্দ্বে প্রবেশ করি। বলেন দ্বন্দ্ব মানে কি? ঝগড়া না? দ্বন্দ্ব মানে ঝগড়া, লড়াই, ঝামেলা, কেসাকেসি, মারামারি, দূর ঝামেলা ভালো লাগে না। দ্বন্দ্ব মানে কিন্তু ঝগড়া না, দ্বন্দ্ব মানে হচ্ছে উভয়, উভয়। দ্বন্দ্ব মানে হচ্ছে উভয় বা মিলন। এই মিলন মানে এক হয়ে যাওয়া না, কয়েকজন একসাথে থাকা। ওকে, দ্বন্দ্বের অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে উভয়, মানে সব বুঝাবে। কারণ আপনি খেয়াল করে দেখবেন, আপনি দ্বন্দ্ব করলে আপনি একাও পারবেন না, আপনার সাথে কেউ না কেউ লাগবে। আপনি একাও পারবেন না, আপনার সাথে কেউ না কেউ লাগবে। তো দ্বন্দ্ব মানে হচ্ছে উভয়, দুই হইতে পারে, তিন হইতে পারে, চার হইতে পারে, মানে সবাই সমান। দ্বন্দ্ব মানে সবাই সমান, এক কথায়। তো দ্বন্দ্ব অর্থই যেহেতু উভয়, দ্বন্দ্ব অর্থই যেহেতু উভয়, তাহলে বুঝতেই পারছেন দ্বন্দ্বের মধ্যে কোন পদের অর্থের প্রাধান্য থাকবে? উভয় পদে। তো দ্বন্দ্ব সমাস চেনার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে উভয় পদের প্রাধান্য থাকবে, উভয় পদের প্রাধান্য থাকবে, আপনি প্রাধান্য পাবেন। আর কখনো কখনো দেখা যাবে মাঝখানে হাইফেন থাকে সমস্ত পদে, পরীক্ষাতে সমস্ত পদটাই আসবে, মাঝখানে হাইফেন থাকবে, বাট আপনার হাইফেন দেখে চিনবেন না, আপনারা সবসময় উভয় পদ প্রাধান্য পাচ্ছে এটা দেখে চিনবেন, উভয় পদ প্রাধান্য পাচ্ছে। ওকে, আর যখন ব্যাস বাক্য করবেন, ব্যাস বাক্য করার সময় কিছুটা আমার কিছু করতে হবে না, শুধু ও আর এবং লাগিয়ে দিলেই হয়ে যাবে, শুধু ও আর এবং লাগিয়ে দিলেই ব্যাস বাক্য হয়ে যাবে। যেমন ধরেন বাবা মা, বাবা ও মা, মানে ও লাগাই দিলেন। দেশ বিদেশ, দেশ ও বিদেশ, ঘর বাড়ি, ঘর ও বাড়ি, চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য, জমা খরচ, জমা ও খরচ, কাপড় চোপড়, কাপড় ও চোপড়, চাল চলন, চাল ও চলন। ওকে, জাস্ট ওটা লাগাই দিলেই হয়ে যাবে। যখন আপনি ফিল করবেন দুইটাই প্রাধান্য পাচ্ছে, ওইটাই দ্বন্দ্ব সমাস। আর ব্যাস বাক্যের সময় ও আর এবং লাগাই দিবেন। ওকে, আচ্ছা, ধরেন আমরা এই উদাহরণগুলো যে দিলাম সবগুলো দুইটা করে আছে, বাবা মা, দেশ বিদেশ, চন্দ্র সূর্য, জমা খরচ, উঁচু নিচু, কাপড় চোপড়, চাল চলন, কথাবার্তা, সবই দুইটা করেই আছে। আচ্ছা, ধরেন আমি বললাম পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, বলেন তো কারে বুঝাইছি? পদ্মা, মেঘনা নাকি যমুনা, কোনটা বুঝাইলাম? নদী। স্যার তিনটা কি স্যার? তিনটাকেই বুঝাইছি। আচ্ছা, তো আমরা তো জানি দুইটা থাকে, তো তিনটা থাকলে কি ঝামেলা হয়ে যাচ্ছে না একটু? নাকি অর্থ একই রকম, তিনটাই প্রাধান্য পাচ্ছে, মানে সবগুলাই প্রাধান্য পাচ্ছে? সবগুলাই সবগুলাই প্রাধান্য পাচ্ছে। এই সবগুলা প্রাধান্য পাওয়া মানেই তো দ্বন্দ্ব সমাস। আর যদি দুইয়ের বেশি হয়ে যায় টেনশন নিয়েন না, দুইয়ের বেশি হইলেও তাকে বলবেন বহুপদী দ্বন্দ্ব। কারণ আমরা তো নরমালি এটাকে দুইটা পদ দিয়ে জানি, কিন্তু যখন দুইয়ের বেশি হয়ে যাবে তখন তার নাম দিবেন বহুপদী দ্বন্দ্ব। পদ্মা মেঘনা যমুনা তিনটে প্রাধান্য পাচ্ছে, বহুপদী দ্বন্দ্ব। 7-9-6 বা সরি 6-9-12, ওকে 6-9-12 বহুপদী দ্বন্দ্ব। তারপর হচ্ছে আনন্দ, দুঃখ সুখ বেদনা, দুঃখ আনন্দ বেদনা বা দুঃখ সুখ বেদনা, বহুপদী দ্বন্দ্ব। সাহেব বিবি গোলাম, তেল নুন লোকরি, নাক কান গলা, এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। মানে দুইয়ের বেশি হইলেই সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, দুইয়ের বেশি হলেই সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। আরেকটা আলাদা ক্রাইটেরিয়া এখানে দেখা যাবে, ধরেন আমি লিখলাম দেশ বিদেশ, দেশ বিদেশ, দেশ বিদেশ। ওকে, আচ্ছা, দেশ বিদেশে লিখলাম, এখানে তো মূল শব্দটাই আছে না, দেশ বিদেশ মূল শব্দই আছে। বাট আমি যদি লিখি দেশে বিদেশে, তাহলে বলেন তো মূল শব্দ আছে না এক্সট্রা কিছু যুক্ত হয়েছে? এক্সট্রা কিছু এক্সট্রা কিছু যুক্ত হয়েছে। এই এক্সট্রা কিছুর নাম কি, কে বলতে পারে? বিভক্তি। বিভক্তি। এই যে এক্সট্রা গুলা যুক্ত হয় এগুলাকে বলা হয় বিভক্তি, এগুলাকে বলা হয় বিভক্তি। তাহলে যখন দেখবেন, নরমালি তো আমরা বিভক্তি দেখে অভ্যস্ত না, ধরেন আমরা এখানে যে কয়েকটা পাইছি বাবা মা, দেশ বিদেশ, চন্দ্র সূর্য, পদ্মা মেঘনা যমুনা, বিভক্তি কি আছে? নাই তো।
একটা তো বিভক্তি নাই। কিন্তু যদি দেখেন যে বিভক্তি চলে আসছে, সমস্ত পদে বিভক্তি আছে, যদি দেখেন যে সমস্ত পদে বিভক্তি আছে, সমস্ত পদে বিভক্তি আছে, তাহলে তাকে আলাদা একটা নাম দিতে হবে। সে সমস্ত পদে বিভক্তি আছে মানে কি, এটা কি লোপ পেয়েছে না লোপ পায়নি বলেন তো? লোপ পায়নি। লোপ পায়নি। সো যেহেতু লোপ পায়নি, না লোপ, লোপ পায়নি মানে না লোপ, এই না লোপটার একটা শব্দ আছে বাংলায়, এটাকে বলা হয় অলুক। এই অলুক মানেই হচ্ছে না লোপ, মানে লোপ পায়নি। তাহলে যদি কখনো দেখেন যে সমস্ত পদে বিভক্তি আছে, তাহলে তার নাম কি বলবেন? অলুক। অলুক। তাকে বলবেন অলুক, কারণ অলুক মানেই লোপ পায় না। কি লোপ পায় না? বিভক্তি। ঠিক আছে? তাহলে দেশ বিদেশ বললে তো সাধারণভাবে আমরা পাচ্ছি, কিন্তু আমরা যদি বলি দেশে বিদেশে, ঘরে বাইরে, হাতে কলমে, মানে বিভক্তি সহ পাই বা এক্সট্রা জিনিস সহ পাই, তাকে বলবো আমরা অলুক দ্বন্দ্ব। ওকে, ধরেন আমরা যদি বলি চন্দ্রে সূর্যে, সাধারণ দ্বন্দ্ব না অলুক দ্বন্দ্ব? অলুক অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব। হাতে কলমে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব। ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব। না, ছেলে মেয়ে কিন্তু অলুক দ্বন্দ্ব না, ছেলে মেয়ে দুইটাই পূর্ণাঙ্গ শব্দ। ওকে, এখানে কিন্তু বিভক্তি নাই। ওকে, যখন দেখবেন ছেলে বিভক্তি আছে তখন তাকে বলবেন অলুক দ্বন্দ্ব। ওকে, এবার খেয়াল করেন আমরা যে শব্দগুলা বললাম, এগুলা ব্যাসবাক্য করার জন্য কি আমরা নতুন নতুন কিছু আনছি নাকি যা আছে তাই? জি যা আছে তাই। আমরা শুধু ও আর এবং আনছি, তাই তো? ও আর এবং আছে, আর থেকে তেমন কিছু আনি নাই। তাহলে বলেন তো আমরা, এই আমরার ব্যাসবাক্য কি হওয়ার কথা? আ, ম, ও, রা, এরকম হওয়ার কথা না? আ, ম, ও, রা। আমি তুমিও সে। কেন, আমরা তো বলছি যে অন্য কিছু আনা যাবে না, শুধু ও আর এবং আসবে, তাই না? এগুলোই তো আসছে। তাহলে কিন্তু আমরা ভাঙার সময় দেখবেন নতুন নতুন শব্দ আসছে। মনে রাখবেন দুইটা শব্দ, একটা হচ্ছে আমরা আর একটা হচ্ছে তোমরা। এই আমরা এবং তোমরা যখন আপনি ব্যাসবাক্য বানাবেন, তখন দেখবেন যে আপনাকে নতুন শব্দ আনতে হচ্ছে। এই জন্য আমরা তোমরা এই দুইটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। নতুন করে নিজেরা শব্দ আমদানি করার দরকার নাই, পাণ্ডিত্য জাহির করার দরকার নাই, এই দুইটা শব্দ একটা আলাদা মনে রাখবেন। আমরা তোমরা এগুলা ব্যাসবাক্য করার সময় নতুন শব্দ আসে, এই জন্য আমরা তোমরাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। আমরা তোমরাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। ওকে, দ্বন্দ্ব সমাস নিয়ে আবারও বলি, খেয়াল করেন। দ্বন্দ্ব মানে হচ্ছে উভয়, দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। ওকে, দ্বন্দ্ব সমাস মানে যেখানে উভয় পদের প্রাধান্য থাকবে। উভয় পদ মানে পুরো পদ,
একদম সম্পূর্ণ রকমের ঝগড়াটে বা মূল মন্ত্রের সাথে একদম সাংঘর্ষিক সম্পর্ক আর কি, এক কথায় সাংঘর্ষিক সম্পর্ক, ওটাকে বলা হয় বিরোধী অর্থ। যেমন আদা কাঁচকলা, এটা একদম বিরোধী সম্পর্ক তাদের মধ্যে। অথবা আমরা যখন বলি কি বলো এটাকে, স্বর্গ নরক যেটাকে বললাম, বা জান্নাত জাহান্নাম যেরকম আছে, অথবা ওই কি বলে এটাকে বেজি, সাপ বেজি বা ওহিনকুল, একই অর্থে আর কি দুইটা, এগুলো হচ্ছে বিরোধী সম্পর্ক। সেগুলো একটু আলাদা করে একবার পড়ে নিবেন আর কি। এরপর আছে দ্বিগু সমাস। মনে আছে আপনাদের দ্বিগু সমাসে কোন পদের অর্থে প্রাধান্য পায়? কোন পদের? পূর্বপদ। পূর্বপদ। পরপদ। পরপদ। দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতক, দ্বিতক মানে দ্বিগু তৎপুরুষ কর্মধারয়, দ্বিতকে গাই পরপদের গান। ওকে, সো দ্বিগু সমাসের প্রথম কনসেপ্ট হচ্ছে পরপদ প্রধান। আর দ্বিগু শব্দের অর্থ হচ্ছে সংখ্যা সম্পর্কিত। তার মানে সংখ্যা থাকলে কিন্তু আপনি দ্বিগু বলবেন না। দ্বিগুর মূল কনসেপ্ট কিন্তু সংখ্যা না, দ্বিগুর মূল কনসেপ্ট হচ্ছে পরপদ প্রধান। দ্বিগুর মূল কনসেপ্ট হচ্ছে পরপদ প্রধান। দ্বিগুর মূল কনসেপ্ট হচ্ছে পরপদ প্রধান। সো পরপদ প্রধান হবে, শুরুতে সংখ্যা থাকবে, ওটা দ্বিগু। পরপদ প্রাধান্য পাবে, শুরুতে সংখ্যা থাকবে, ওইটা হচ্ছে দ্বিগু। পরপদ প্রাধান্য থাকবে, শুরুতে সংখ্যা থাকবে, ওইটা হচ্ছে দ্বিগু। আর এটা ব্যাচবাক্য করা খুবই ইজি, যা সমষ্টি সমাহার বসায় দিবেন। সমষ্টি সমাহার বসলেই সেটা হচ্ছে দ্বিগু। ওকে, আচ্ছা, যেমন ধরেন আমরা বললাম তেপান্তর। তেপান্তর দিয়ে কিন্তু আমরা তে মানে তিন বুঝি না, তেপান্তর দিয়ে আমরা প্রান্তরই বুঝি। প্রান্তর মানে খোলা মাঠ, তিনটা বিশাল বড় বড় খোলা মাঠ। ওকে, আর এগুলা ব্যাসবাক্য করার সময় আপনি নিজের মতো করে সংখ্যা বসায় দিবেন না। যেমন তে মানে তিন আপনি জানেন, কিন্তু তিন বসাবেন না, তেটাই বসাবেন। ব্র্যাকেটে তিন দিতে পারেন, এটা তো আসলে লাগবে না কারো, ব্যাসবাক্য তার আসলে আসে না, তাও বলতেছি আর কি। আচ্ছা, চৌরাস্তা, রাস্তাই বুঝি আমরা, চৌরাস্তার সমাহার। পঞ্চনদ, আমরা নদকেই বুঝি বা নদীকেই বুঝি, পঞ্চনদের সমাহার। ষড়ঋতু, ষড় ঋতু সমাহার, ষড়ঋতু আমরা ঋতুকেই বুঝি। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। ষড়ভুজ, ষড়ভুজের সমাহার। ষড়যন্ত্র, ষড়যন্ত্রের সমাহার। ওকে, অথবা আমরা যদি বলি সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। সপ্তডিঙা, সপ্তডিঙার সমাহার। অথবা আমরা যদি এরকম আরো কিছু ইন্ডিকেট করি, চতুর্ভুজ, চতুর্ভুজের সমাহার। ওকে, চতুরঙ্গ, চতুরঙ্গের সমাহার। সেজান ইসলাম বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমার প্রশ্ন ছিল যে আদায় কাজ করায় স্যার আপনি বললেন যে বিরোধাত্মক দ্বন্দ্ব, স্যার এটা কিভাবে বিরোধাত্মক দ্বন্দ্ব স্যার যদি একটু বলতেন। ওই জিনিসটাই তখন কইছিলাম যে এগুলার ডেসক্রাইব করা খুবই টাফ। কখনো কাজ করার আদা মিশাইছেন? জি স্যার। আদা আর কাজ করা কখনো মিশিয়ে দেখেছেন? একটা না সাথে স্যার। মিশাই ব্ল্যান্ড করবেন, ব্ল্যান্ড করেও দেখবেন মিশবে না, যেটা আলাদা হয়ে থাকবে, মানে একটার সাথে মিশ খায় না, মিশে না আর কি। জি স্যার, বুঝতে পারছি স্যার। সেটা হচ্ছে বিরোধী সম্পর্ক। ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমি তখনই বললাম যে বিরোধী সম্পর্কগুলো বোঝানো খুব টাফ আসলে। আচ্ছা, তো এখানে কয়েকটা ব্যতিক্রম আছে, বেশি না, দুইটা আর কি। একটা হচ্ছে পশুরি আর একটা হচ্ছে নবরত্ন। আচ্ছা, আপনারা কোনো খেয়াল করেছেন যে আপনাদের সকলের বাসায় ওই যে চাল মাপেন একটা পট দিয়ে, একটা পট দিয়ে চাল মাপে, দেখবেন যে বাংলাদেশের সকল বাসায় একই রকমেরই পট, হচ্ছে কি জানি বলে এটা, কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্কের যে পট গুলো আছে না, ড্যানিশ কৌটা গুলা, দেখবেন সবার বাসায় একই রকম পট। আই থিঙ্ক আপনাদের সবার বাসায় একই রকম, আমার বাসায় আমি সবসময় দেখেছি যেটা। কেউ কি জানেন এই পটটা ফুলফিল হলে কতটুকু হয় পরিমাণ? কেউ জানেন? 1 পোয়া। 1 পোয়া, রাইট, মানে 250 গ্রাম। ওকে, গুড। সো যারা এরকম বাজার টাজার করে, আপনারা তো জানেন বাজারে আমরা ধরুন আমরা 1 পাল্লা মরিচ কিনলাম, 1 পাল্লা, মরিচটা 1 পাল্লা কিনি, আসলে এটা ভুল বলছি। আর রসুন কিনি, রসুন কিনি, তারপর পেঁয়াজ কিনি, আলু কিনি আমরা 1 পাল্লা। বলেন তো 1 পাল্লা মানে কি? 1 কেজি, 5 কেজি। 5 কেজি। 1 পাল্লা মানে 5 কেজি, হ্যাঁ, রাইট। সো 1 পাল্লা 5 কেজি, কিন্তু অনেক কাল আগে তো আর কেজি ছিল না, ছিল শের, তাই না? শের ছিল। জি স্যার। এখন যেরকম 1 পাল্লা মানে 5 কেজি বুঝায়, এরকমই এক ধরনের পাত্র ছিল যেটা ফুলফিল হইলে 5 শের হইতো। 5 শের, এই 5 শের যখন হইতো তখন এটাকে বলা হইতো পশুরি। পশুরি মানে তাহলে কত শেরের সমাহার? 5 শেরের সমাহার। শেরের সমাহার। তাহলে পশুরি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? 5 শেরের সমাহার। তাহলে পশুরি কোন সমাস? দ্বিগু সমাস। ঠিক আছে, এটা 5 শেরের সমাহার বোঝায়। সপ্তাহ মানে জানেন সপ্তাহ মানে কি? সপ্তাহ সপ্ত অহের সমাহার। অহ মানে হচ্ছে দিন। তাহলে সপ্তাহ
একটা দ্বিগু সমাস, কারণ এটা 7টা দিনের সমাহার বোঝাচ্ছে। নবরত্ন, নবরত্নের মধ্যে তো কোনো সংখ্যাই নাই, তাহলে এটা দ্বিগু আয় কেমনে? কিন্তু কনসার্ন হচ্ছে এই যে নব শব্দ, যেটা দিয়ে আমরা মনে করি নতুন নতুন নতুন, কিন্তু এখানে নবরত্ন শব্দটা নতুন রত্ন হিসেবে আসেনি। আপনারা গোপাল ভাঁড় দেখেছেন নিশ্চয়ই। গোপাল ভাঁড়ের মধ্যে দেখবেন রাজা কৃষ্ণচন্দ্রের সভায় দেখবেন রাজার সামনে 8 জন বসে আছে, আর রাজার পাশে থাকে মন্ত্রী। তাহলে মোট কয়জন সভাসদ বলেন তো? 9 জন। 9 জন। এই অলমোস্ট সকল রাজারই সবার মধ্যে 9 জন ব্যক্তি থাকতেন। এটা আপনারা সরাসরি দেখতে পারবেন, এই জন্য এটার উদাহরণ দিয়েছি। সম্রাট আকবরের আমলে তার সভায় 9 জন বিখ্যাত মানুষ ছিলেন। সম্রাট আকবরের সভায় 9 জন বিখ্যাত রত্ন ছিলেন। এই 9 জনকে একসাথে বলা হইতো নবরত্ন। সো এই নব কথাটা আসলে নতুন অর্থে ব্যবহার করা হয় না, নব কথাটা ব্যবহার করা হয় কি অর্থে? 9। 9 অর্থে। নব কথাটা ব্যবহার করা হয় 9 9 অর্থে। ওকে, নব কথাটা ব্যবহার করা হয় 9 অর্থে। আপনারা নবরত্ন তেল দেখছেন না? জি স্যার। খেয়াল করে দেখবেন, এটা যে ইলামেন্ট আছে না পিছনে উল্টায় দেখবেন ইলামেন্ট দেওয়া আছে। ইলামেন্ট দেখবেন, দেখেন কয়টা? 9টা। দেখবেন যে 9টা ইলামেন্ট। এই 9টা ইলামেন্ট বলে এটার নাম নবরত্ন। ওকে, সো ব্যতিক্রমী আমরা 3টা পাইলাম, একটা হচ্ছে পশুরি, একটা হলো নবরত্ন, একটা হচ্ছে সপ্তাহ। এগুলাও দ্বিগু সমাস। দ্বিগু সমাস মানে পরপদ প্রাধান্য পাবে, শুরুতে সংখ্যা থাকবে। পরপদ প্রাধান্য থাকবে, শুরুতে সংখ্যা থাকবে। আচ্ছা, এবার অব্যয়ী ভাবের নামের অর্থে আমরা যাই। বলেন অব্যয়ী ভাব এর মানে এখানে কার ভাব প্রকাশিত হবে? আপনার, আমার, নাকি অব্যয়ের? অব্যয়ের। অব্যয়ের। আর অব্যয়ের ভাব প্রকাশ করা মানে তো বুঝতেই পাচ্ছেন, অব্যয়টা এখানে প্রাধান্য লাভ করবে। আর অব্যয়টা আমরা দেখতে পাবো এটা শুরুতে থাকে। অব্যয়টা শুরুতে থাকে। আমরা উপসর্গ পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা যে উপসর্গ এক ধরনের অব্যয়। উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। এই অব্যয় ভাব সমাসটা হচ্ছে সকল সমাসের মধ্যে সবচেয়ে সহজ। এটা আপনি দেখলেই পারবেন কেমনে। শুরুতে একটা উপসর্গ থাকবে আর যথা থাকবে, দ্যাটস ইট। শুধু উপসর্গ পাবেন আর যথা পাবেন, ওইটাই অব্যয় ভাব সমাস, কারণ এটা পুরোপদ প্রাধান্য পাবে। পুরোপদ প্রাধান্য পাই কিভাবে এটা আমরা একটু পরে বলছি। তানিয়া আক্তার আপু বলেন, আপনি রেজেন করেছিলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। চৌচালাটা এটা কোন সমাস? চৌচালাটা যেহেতু দ্বিগু সমাসে আমরা পড়ি নাই, তাহলে দ্বিগু সমাসে হবে না। চৌচালা বলতে আপনি কি বুঝেন? চালা বুঝেন? মানে চৌচালা কি চারটা চিনেন চালের, কিছু? আপনি কি চার চৌচালা? চালের হ্যাঁ, ওকে। আপনি চৌচালা এমনিতে চিনেন কিনা, দেখছেন কখনো? না ভাইয়া, কখনো দেখেন নাই? আচ্ছা ঠিক আছে, দেখেন। মানে এটা আমি তো দ্বিগু আপনাকে, সমাসের মানে মতো মনে হচ্ছে হ্যাঁ দ্বিগু সমাসের মতোই মনে হওয়ার কথা। আচ্ছা, আপনি কখনো বলেছেন চৌচালা চালা, নাকি বলেছেন চৌচালা ঘর? মনে করেন তো। যদি ঘর দেখে না থাকেন তাহলে তার, চৌচালা ঘর। আচ্ছা হ্যাঁ আপনি বলেন কোনটা শুনতে ভালো লাগছে, চৌচালা চালা না চৌচালা ঘর? চৌচালা ঘর শুনতে ভালো লাগতেছে। ওকে, এটা আসলে চালা বোঝায় না, চৌচালা দিয়ে একটা ঘর বোঝায়। ওকে, চৌচালা দিয়ে একটা ঘর ওকে বোঝায়। ভাইয়া, থ্যাংক ইউ। যারা গ্রামে আছেন আপনারা শুনছেন না চৌচালা ঘর, না শুনছেন চৌচালা চালা? বলেন জি স্যার, জি শুনছি স্যার। চৌচালা। কি শুনছেন, চৌচালা চালা না চৌচালা ঘর? চৌচালা ঘর। চৌচালা ঘর বলে স্যার। চৌচালা দিয়ে আসলে চালা বোঝায় না, তাহলে যেহেতু পরপদ প্রাধান্য পাচ্ছে না, তাহলে এটা দ্বিগু না। ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আসসালামু আমরা আলাইকুম। যে বহুব্রীতে পড়তে গেলে এটা আমরা জানবো আর কি ভালো করে। আচ্ছা ঠিক আছে, সো আমরা অব্যয়ভাবে আছি। অব্যয়ভাবের কনসেপ্টটা আবারও বলি। এখানে শুরুতে পূর্বপদ প্রাধান্য পাবে, আর পূর্বপদ মানে অব্যয় থাকবে। আর অব্যয় বলতে আমরা আসলে উপসর্গ আর যথা পাবো। যেমন ধরেন উপকূল, কুল তো মূল শব্দ, উপ একটা উপসর্গ। উপকণ্ঠ, কণ্ঠ মূল শব্দ, উপ একটা উপসর্গ। আজীবন, জীবনটা মূল শব্দ, আ একটা উপসর্গ। প্রতিদিন, দিনটা মূল শব্দ, প্রতি একটা উপসর্গ। যথারীতি, রীতিটা মূল শব্দ, যথা একটা উপসর্গ না, যথা কিন্তু উপসর্গ না। এজন্য যথাটাকে আমরা আলাদা করে দিয়েছি, যথাটাকে আমরা আলাদা করে দিয়েছি। ওকে, তাহলে খেয়াল করেন শুরুতে উপসর্গ থাকবে এবং যথা থাকবে, এটাই হলো অব্যয়ী ভাব। এবার আমরা দেখি কিভাবে পুরোপদ প্রাধান্য পায়। আপনারা বলেন উপকূল মানে কি? উপকূল মানে কি সমুদ্রের কিনারা, না কিনারার আশেপাশের এলাকা? কিনারের আশেপাশে এলাকা। মানে সমুদ্রের তীরকে উপকূল বলি, নাকি তীরের কাছাকাছি এলাকাকে উপকূল বলি? তীরের কাছাকাছি এলাকা। তীরের কাছাকাছি এলাকাকে। তাহলে উপকূল দিয়ে কি আমরা কুল বুঝাইতেছি, না কুলের কাছাকাছি বুঝাইতেছি? কুলের কাছাকাছি। কাছাকাছি। তাহলে কাছাকাছি শব্দটা এখানে কে প্রাধান্য পাচ্ছে? উপ। এই উপটা এখানে সমীপে অর্থ দিচ্ছে বা কাছাকাছি অর্থ দিচ্ছে। উপকণ্ঠ, উপকণ্ঠ দিয়ে আমরা কণ্ঠ বুঝি না, কণ্ঠের কাছাকাছি বুঝি।
মানে উপপ্রাধান্য দিচ্ছে। আচ্ছা বলেন, আজীবন, আজীবন দিয়ে আমি কি বুঝাইলাম? জীবনটারে বুঝাইলাম না জীবন পর্যন্ত? জীবন পর্যন্ত। জীবন পর্যন্ত। তাহলে এটাকে আপনি জীবন বুঝাচ্ছেন না পর্যন্ত বুঝাচ্ছেন? কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন? পর্যন্তটা। এই পর্যন্ত কই পর্যন্ত। আছে? জীবনে না আতে? হাতে। আতে। প্রতিদিন বলতে কি আপনি দিন বুঝেন? দিন নাকি দিন দিন? দিন দিন। দিন দিন মানে একের পর এক, এটা এখানে প্রতি অর্থ দিচ্ছে। ওকে, যথারীতি দিয়ে কি আমরা রীতিকে বুঝি না রীতিকে অতিক্রম না করাকে বুঝি? আমরা বলি না স্যার, যথা স্যার নিয়ম, রীতি কি যথারীতি স্যার রীতি এটা কি হবে, অতিক্রম না যথা করে? নিয়ম মানতে হবে, যথা চেষ্টা করছে। এটা হচ্ছে রীতিকে অতিক্রান্ত না করাটাকে বোঝাচ্ছে, অতিক্রান্ত না করাটা। সো এই যথা শব্দটা অতিক্রান্ত না করাটাকে বোঝাচ্ছে। সো আবারও বলি, কনসেপ্টটা আসলে হয়তো আমরা এইভাবে কখনো পড়ি নাই বলতে একটু কঠিন লাগতেই পারে, বাট এটা খুব সিম্পল। আবারও খেয়াল করেন যে শুরুতে একটা উপসর্গ পাবেন আর যথা পাবেন, এটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস, এবং সেই ক্ষেত্রে অর্থটা দেখবেন পুরো পদেরই প্রাধান্য পাচ্ছে। আচ্ছা আপনারাই বলেন তো, আমি একটা শব্দ লিখলাম দুর্নীতি। বলেন, দুর্নীতি বলতে আমরা কি নীতি বুঝি নাকি নীতির অভাব নীতির বুঝি? অভাব। বলেন তো। নীতির অভাব। এখানে মূল জিনিসটা কি? নীতি না অভাবটা? অভাবটা স্যার। অভাব। এই অভাব কথাটা কোথায় আছে? নীতির মধ্যে আছে না দূরের মধ্যে আছে? দূরের মধ্যে। দূরের মধ্যে আছে। দূর একটা উপসর্গ, এটা অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে। এই হচ্ছে পুরোপদ প্রধান। ওকে, সো এটা খুবই সহজ, আপনি দেখলেই পারবেন। শুরুতে একটা উপসর্গ থাকবে, শুরুতে একটা উপসর্গ থাকবে অথবা যথা থাকবে, শুরুতে একটা উপসর্গ থাকবে অথবা যথা থাকবে, সেটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস। ওকে, খুব কঠিন কিছু না। আমরা আসলে ব্যাপারটা হচ্ছে আমরা মাঝে মধ্যে সমাস পড়তে বসি, বসে মনে করেন আমাদের তো অনেক তারা, 5 মিনিটে আমরা সমাজ শেষ করে ফেলতে চাই। 2-1 মিনিট পড়া মনে হয় কঠিন, দূর পড়বো না, এটা না পড়লে কি হবে, এই পড়ে আমাদের কাঁদা পড়া শেষ। এভাবে হবে না, সমাজটা পড়তে হবে একটু একটু করে। যেহেতু এটা আমাদের কাছে সবচেয়ে কঠিন মনে হতো, মানে যাদের কাছে কঠিন মনে হয়, আই থিঙ্ক সবার কাছে এটা কঠিন মনে হওয়ার কথা না, যাদের কাছে কঠিন মনে হয় একটু একটু করে পড়বেন। এত ডিটেলস মানে এত ঘুটে করে পড়া দরকার নেই, একটু একটু করে পড়েন হয়ে যাবে। আচ্ছা, ব্যতিক্রমী সমস্যা আছে, আমরা তো 3টা পড়লাম, প্রধান 6টার মধ্যে 3টা পড়লাম, এবার ব্যতিক্রমী 2টা দেখি। একটা হচ্ছে নিত্য আর একটা হচ্ছে প্রাদি। নিত্য মানে কি জানেন? আমরা বলি না জিনিসটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। নিত্য নৈমিত্তিক ব্যাপার মানে কি? এক্সট্রাঅর্ডিনারি নাকি সাধারণ? সাধারণ। সাধারণ। কিছু শব্দ আছে এগুলো আসলে ব্যাস বাক্যের কোনো নিয়ম টিয়ম নাই, নরমালি যা আছে তাই বসে, এগুলো নিত্য সমাস বলে। কয়েকটা কমন শব্দ, কয়েকটা কমন শব্দ যেহেতু নিয়ম টিয়ম দিয়ে হয় না, তাহলে কি নিয়ম পড়াবো? মানে এগুলো নিয়ম দিয়ে হয় নাই, তাহলে কি নিয়ম পড়ানোর কিছু আছে? না। কমন ওয়ার্ড মুখস্থ করতে হবে। সো মুখস্থ করবেন। আমি আর কি বলবো, তো আমরা কিছু ওয়ার্ড বলি, ইফ পসিবল আমার সাথে সাথে লিখে ফেলবেন, আর যদি পসিবল না হয় সমস্যা নাই, চিটে আছে দেখে নেন, তবে স্ক্রিনশট দিয়ে নিন লেখার পরে, কারণ এটা স্লাইডে নাই। তাহলে আমি যদি আপনাদেরকে বলি আপনারা, আপনারা কি বলবেন? আমি বললাম আপনারা, তাহলে আপনারা কি বলবেন? আমরা। আমরা আমরা। আমরা। ওকে, আপনাদের মধ্যে একজন আছে, আপনাদের মধ্যে একজন আছে, উনি ক্লাসের পরে বাইরে একটু হাঁটতে গেল। ওকে, তারপরে সে ক্লাসের পরে বাইরে একটু হাঁটতে গেল, তো বাইরে একটু হাঁটাহাঁটি করে যখন বাসায় ঢুকবে, দেখলো দরজার সামনে 92টা সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে। ওকে, বলেন যদি কেউ বাইরে থেকে হেঁটে, সরি সুন্দরী মেয়ে না, কালসাপাত, তো যদি কেউ বাইরে গিয়ে হেঁটে বাসায় ঢোকার সময় দেখে দরজার সামনে 92টা কালসাপ দাঁড়ায় আছে, কালসাপ মানে কাল তুল্য সাপ, যেটা সবল দিলেই জীবন শেষ। তো কোনো কাপড়ও যদি দেখে ঘরের সামনে 92টা কালসাপ দাঁড়ায় আছে, সে তখন কি করবে? এক্সকিউজ মি বিলা ঘরে ঢুকবে নাকি ঘর থেকে দৌড় দিবে? দৌড় দিবে। ওকে, তাহলে এই কালসাপ দর্শন মাত্র, ধর্ষণ না, দর্শন, চোখে দেখা। ওকে, কালসাপ দর্শন মাত্র, সে ঘরে ঢুকবে না ঘর থেকে দৌড় দিবে? দূর ঘর থেকে। থেকে দৌড় দৌড় দিবে। দিবে। ওকে, কি ব্যাপার, রিকার আসে না কেন? আসছে, আরে কপাল, এই বাংলা টাইপ করে তো মাথাটা তো নষ্ট হয়েছে মাঝে মধ্যে। ওকে, সে ঘর থেকে দৌড় দিল, তো কাল সাহেব সে কি দাঁড়ায় থাকবে? সেও পিছন পিছন দৌড় দিল, জীবন বাঁচানোর স্বার্থে সে এমন দৌড়াইছে যে গ্রামের সীমানায় ক্রস করে ফেললো। ওকে, গ্রামান্তর, আমরা ধরে নিই তার বাড়ি ছিল ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী, সীমান্তবর্তী এলাকা, এমন দৌড়াইছে জীবন বাঁচানোর স্বার্থে দেশের সীমানায় ক্রস করে ফেললো। দেশান্তর। ওকে, তো আমরা জানি আমাদের দেশের পাশেই হচ্ছে ভারতের অনেকগুলো রাজ্য আছে, এবং আমাদের পার্শ্ববর্তী ভারতের সকল রাজ্যের ভাষাই কিন্তু বাংলা। তো কেউ তাকে আশ্রয় দিল, আশ্রয় দেওয়ার পর সে
তার জীবন কাটাতে লাগলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ যখন কোনো বিষয়ের ভয় একবার পায়, এই ভয় না সে কাটাতে পারে না। আপনাদের মধ্যে কেউ যদি জীবনে একবার কুত্তার দৌড়ানি খেয়ে থাকেন তাহলে মনে করেন যে একটা ফাঁকা রাস্তার ওই মাথায় কুত্তা দেখে কিন্তু আপনি আর এই রোডে ঢুকবেন না, সিরিয়াসলি না। মানে যে যে বিষয়ে ভয় পায় ভয়টা মাথায় থাকে। যে ধরনের একবার পানিতে চুবা খাইছেন সাঁতার পারেন না বলে, সে যদি কখনো তাকে ভেলায় উঠতে বলা হয় সে তো একদম শেষ, ঘাত শেষ। আর যে ধরেন কোনোভাবে একবার সাপের দৌড়ানি খাইছে, সে হঠাৎ করে অন্ধকারে ইলেকট্রিসিটি তার দেখলো তার কাছে মনে হবে হাফ। ওকে, তো এরকম ভয় পাইতে পাইতে সে তার জীবন থেকে 12টা বছর পার করে দিল। 12 বছর মানে কয় যুগ? এক যুগ। এক যুগ। তার জীবন থেকে যুগান্তর ঘটলো। তো হঠাৎ তার কাছে মনে হইলো শালার বউ নাই, পোলাপান নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, ফেসবুক নাই। উইথাউট ফেসবুক 12টা বছর, হাউ ইট পসিবল? মানে হঠাৎ করে তার আবেগ জেগে উঠলো। বলেন তো মানুষ ভুল করে কখন? খুব খুশিতে না আবেগে? আবেগে। আপনারা সবাই এটা মানেন তো নাকি? যে জি স্যার। মানুষের মোস্ট ভুলগুলো হচ্ছে আবেগের বশে। মোস্ট পৃথিবী ধ্বংস হয়েছে আবেগের বশে। সবকিছুই আবেগের মধ্যে, বুঝছেন? যাই হোক, আবেগ। তো আবেগের বশে সে হচ্ছে সাপের সামনে গিয়ে দাঁড়ায় গেল। সাপ তার আবেগ বুঝে না, কাল সাপ তারা আলতো করে ছোবল মারলো। আর কাল সাপ যদি আলতো করে ছোবল মারে তাহলে কাল কি আর থাকবে? না কাল শেষ হয়ে যাবে? কাল শেষ হয়ে যাবে। কাল শেষ হয়ে যাবে। এবং এমন ছোবল দিছে সে মুখ দিয়ে কোনো বাক্য উচ্চারণ হয় নাই। ওকে, মানে কথাই কইতে পারে না, পুরো বাক্যান্তর হয়ে গেছে গা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরে গেছে গা আর কি। যদি সে মরে গেছে, সে কি লোক সমাজে আছে? না। লোকান্তর হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। এই 12টা শব্দ, এগুলো হচ্ছে কি সমাস? নিত্য সমাস। আমরা নিত্যতেও আছে, আবার দ্বন্দ্বেও আছে। ভয় পাওয়ার কিছু নাই, অপশনে যে কোনো একটাই থাকবে, দুইটা থাকবে না, অপশন একটাই থাকবে। কা পুরুষ, কু যে পুরুষ, 92, 2 ও 90, কাল সাপ, কাল তুল্য সাপ, এগুলো শীতে আছে, তাও বলছি আর কি। দর্শন মাত্র, দেখা মাত্র, গৃহান্তর থেকে লোকান্তর পর্যন্ত খালি অন্য লাগাই দিবেন। অন্য গৃহ, অন্য গ্রাম, অন্য দেশ, অন্য যুগ, অন্য কাল, অন্য বাক্য, অন্য লোক। এই 12টা মনে রাখলেই হবে। এরপর হচ্ছে প্রাদি সমাস। প্রাদি সমাসের একটু ঝামেলা হচ্ছে অব্যয়ী ভাবের সাথে। বলেন তো অব্যয়ী ভাবের শুরুতে কি থাকে? উপসর্গ। উপসর্গ থাকে। এই প্রাদিতে উপসর্গ থাকে 3টা, অনু, পরি আর প্র। এখন এগুলো তো উপসর্গ থাকে, তাহলে এগুলো আমরা অব্যয়ী ভাব না বলে প্রাদিতে কেন আনতেছি? ঝামেলা হচ্ছে অব্যয়ী ভাবে শুরুতে উপসর্গ থাকে ঠিক আছে, কিন্তু অব্যয়ী ভাবে কোন পদের অর্থের প্রাধান্য পায়? পূর্বপদের। পূর্ব পদের। কিন্তু এখানে পুরো পদের অর্থের প্রাধান্য পায় না। এগুলো অলমোস্টই নতুন অর্থ দেয়। তো নতুন অর্থ দিলে তো এগুলা বহুব্রীতে নিয়ে গেলেই হবে না, এগুলো বহুব্রীত নিয়ে যাওয়া হয়নি, কারণ বহুব্রীতে এরকম উপসর্গের ব্যবহার নাই, এগুলোকে আলাদা করে রাখা হয়েছে। কেন আলাদা করলো এটা আমার জায়গায় কোনো লাভ নাই, কারণ এই ধরনের কোনো ব্যাখ্যা পণ্ডিতেরা দেওয়া যায় নাই। কারণ আমার যদি আপনারা ফোর্স করেন তাহলে হয়তো আমি আমার মতো করে ব্যাখ্যা দিব, কিন্তু এটার কোনো ব্যাখ্যা নাই। এগুলো ব্যতিক্রমী সমাস। ব্যতিক্রমী সমাসের তো আসলে কোনো কনসার্নই নাই। এইগুলোতে যেটা করতে হবে, শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, ধরেন প্রভাতে আপনি মর্নিং ওয়াক করছেন, প্রভাত বেলায়। তো মর্নিং ওয়াক করা মানে কোনো কিছুকে আমরা রাউন্ড দেই, এটা অবশ্যই মনে রাখবেন। কোনো কিছুকে রাউন্ড দেওয়া মানে হচ্ছে পরিভ্রমণ। যখন কখনো শুনছেন বিশ্ব ভ্রমণ নাকি বিশ্ব পরিভ্রমণ? বলেন তো। বিশ্ব পরিভ্রমণ। বিশ্ব পরিভ্রমণ মানে কোনো কিছু আপনি রাউন্ড দেন, এটাকে বলা হয় পরিভ্রমণ। তো প্রভাতে আপনি নর্মালি যখন মর্নিং ওয়াক করেন, হয়তো কোনো পার্ককে আপনি রাউন্ড দেন বা কোনো একটা রোডকে আপনি রাউন্ড দেন আর কি। তো প্রভাতে পরিভ্রমণ কালে আমরা বিভিন্ন সময় প্রবাদ প্রবচন মনে করি। প্রবাদ প্রবচন, এই প্রবাদ প্রবচন মনে করে আমরা কি করি? অনুতাপ করি। অনুতাপ বুঝেন তো? অনুতে তাপ মানে আপনি নিজেকে নিয়ে নিজে একটু সমালোচনা করা আর কি। আচ্ছা বলেন তো, আমরা যখন নিজেকে নিজে সমালোচনা করি তখন কি ঠিক করি? সামনে যেরকম আছে এরকমই থাকবো না অনেক উন্নতি করবো? উন্নতি করব। আচ্ছা, এটা একটা বাস্তব উদাহরণ দেই। ক্লাস 6 থেকে এই লাস্ট পড়াশোনা যত পর্যন্ত করছেন একটু মনে করে দেখেন তো। যখন ফার্স্ট টার্ম পরীক্ষার রেজাল্ট দিত, রেজাল্টটা দেখে মনে মনে কি ঠিক করতেন? আলহামদুলিল্লাহ, না সামনের বার একবারে সিরা ফেলাইবেন কইরা? সামনের বার ভালো হবে। যখনই আমরা অনুতাপ করি তখনই আমরা এটা ঠিক করি, কিন্তু কিছু কি হয়? কিছুই হয় না, এটা ফাও আর কি। যাই হোক, তো অনুতাপ করলে আমাদের কি সম্ভব? প্রগতি সম্ভব। প্রগতি মানে প্রোগ্রেস সম্ভব। ওকে, আচ্ছা, এখানে জাস্ট 5টা ওয়ার্ড আছে, সরি 5টা না, 2 4 6টা অনুতাপ করলে প্রগতি সম্ভব। 6টা, এই 6টা ওয়ার্ড মনে রাখলেই হবে। খেয়াল করেন, প্রভাত, পরিভ্রমণ, প্রবাদ, প্রবচন, অনুতাপ এবং প্রগতি। ওকে, এই 6টা ওয়ার্ড একটু ভালো করে মনে রাখতে হবে।
এই 6টা হচ্ছে প্রাদি সমাস, এক্সেপশনাল। এই এক্সেপশনাল গুলা একটু আলাদা করে মনে রাখতে হবে। একটু স্ক্রিনশট নিয়ে নেন, এটা আমাদের স্লাইডে নাই, একটু স্ক্রিনশট নিয়ে নেন। আমি ভিডিওটা অফ করি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। যারা লিখেছেন দ্যাটস গুড, লিখলে সবচেয়ে বেটার হয়, কারণ লিখলে বেশি দিন মনে থাকবে। আর লিখতে না পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেন, সমস্যা নেই। তাহলে আমরা কি কি পড়লাম খেয়াল করেন। আমরা পড়েছি আজকে সমাস। সমাস মানে হচ্ছে অনেকগুলা পদ থেকে একটা পদ হয়ে যাওয়া। অনেকগুলা পদ থেকে একটা পদ হইলে তাকে আমরা বলি সমাস। আর যে বাক্যটা থেকে হয় বা যে বড় অংশটা থেকে হয় এটাকে বলি আমরা ব্যাস বাক্য। আর ছোট যে অংশটা তৈরি হয় এটাকে বলি আমরা সমস্ত পদ। সমস্ত পদের প্রথম যেটা থাকে এটাকে বলি পূর্বপদ, পরে যেটা থাকে ওটাকে বলি আমরা পরপদ। প্রথমটাকে বলি পূর্বপদ, পরেরটাকে বলি পরপদ। সেই পুরোপদ এবং পরপদ এই দুটোর উপর প্রাধান্য পেয়েই আমরা সমাসটা নির্ণয় করতে পারি। যদি পুরোপদ প্রাধান্য পায় বা উপসর্গ থাকে বা যথা থাকে ওটাকে বলি অব্যয়ীভাব। যদি পরপদ প্রাধান্য থাকে তাহলে তাকে বলি আমরা দ্বিগু তৎপুরুষ কর্মধারয়। যখন দুইটাই প্রাধান্য পায় তখন তাকে বলি আমরা দ্বন্দ্ব। যখন নতুন অর্থ আসে তখন তাকে বলি আমরা বহুব্রীহি। দ্বন্দ্বটা আমরা দেখেছি দুইটাই প্রাধান্য পাবে। এক্সেপশনাল হিসেবে আমরা দেখেছি যদি তিনটা থাকে তাহলে তাকে বলি বহুপদী দ্বন্দ্ব। যদি বিভক্তি থাকে তখন তাকে বলি অলুক দ্বন্দ্ব। আর এক্সট্রা দ্বন্দ্ব হিসেবে আমরা তোমরা এই দুটো সম্পর্কে জেনেছি। দ্বিগু সমাসে আমরা জেনেছি পরপদ প্রাধান্য পাবে এবং সংখ্যা থাকবে, ওটা হচ্ছে দ্বিগু সমাস। ব্যতিক্রম হিসেবে আমরা দেখেছি পশুরী, নবরত্ন এবং সপ্তাহ। অব্যয়ীভাব সম্পর্কে আমরা জেনেছি শুরুতে উপসর্গ এবং যথা থাকবে, কারণ উপসর্গ এবং যথা দুইটাই অব্যয়, আর অব্যয় যেহেতু শুরুতে থাকে বা প্রাধান্য পায় জন্য এটা নাম অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্যের কোনো নিয়ম নাই। 9 10 গ্রামার বইয়ে যেরকম আছে, 9 10 গ্রামার বইয়ে যে কয়টা অব্যয়ীভাব সমাস আছে ব্যাস বাক্য দুইবার রিভিশন দিবেন। 9 10 গ্রামার বইয়ে অব্যয়ীভাবের যে ব্যাস বাক্যগুলো আছে দুইবার রিভিশন দিবেন, কারণ সবগুলো সমাসের ব্যাস বাক্যের একটা নিয়ম আছে কিন্তু অব্যয়ীভাবের নাই। আচ্ছা, আর ব্যতিক্রমে দুইটা পড়েছি, গল্পের আকারে একটু মনে রাখার চেষ্টা করবেন। আবারও বলি, যতটুকু আপনাদের পড়ানো হয়েছে একটু কষ্ট করে এতটুকুই পড়বেন, একটু বেশিও পড়ার দরকার নাই। আমি আপনাদেরকে শীট দিয়ে দিব, শীটে সবগুলাই আছে, বাট আপনাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য, প্রাতি এই 5টাই পড়বেন নেক্সট ক্লাস পর্যন্ত, আর কিছু পড়েন না দয়া করে, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। নেক্সট ক্লাসের আগে এই 5টাই পড়বেন, একবার বসে শেষ করে ফেলেন না, কমপক্ষে 3টা বা 2টা সেশন করবেন। সেশন তো নিশ্চয়ই মনে আছে, আজকে রাতে পড়তে বসলেন এটা একটা সেশন, কালকে সকালে পড়তে বসলেন এটা একটা সেশন, কালকে রাতে পড়তে বসলেন এটা একটা সেশন। কমপক্ষে 3টা সেশন নিয়ে এগুলো পড়বেন। প্রথমে স্লাইড দেখবেন, তারপর শীট দেখবেন, তারপর 9 10 গ্রামার বইটা শেষ করবেন। আমি মনে হয় বুঝাতে পেরেছি আপনাদের, মানে এক বসায় সব শেষ করে ফেলেন না। নেক্সট ক্লাসের আগে তো অবশ্যই না, এই 3টা পড়েছি, প্রধান 3টা, অপ্রধান 2টা, এই 5টাই পড়বেন, আর একটাও পড়েন না। নেক্সট ক্লাসে আমরা যখন বাকিগুলো পড়াবো তারপর পড়বেন। মোট কথা হচ্ছে একবারে সব খাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে রেজেন করেন, প্রশ্ন না থাকলে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওকে, রেজেন কে কে করেছেন? শ্রীদাস বলেন। শ্রীদাস জি বলেন। স্যার। জি স্যার আমি এই দিকগুটার ভিতরে ওই যে শুধু হাইপেনটা দিলে ইয়া হয়, দিকগুটা হয়, ওই জিনিসটাই আমার থেকে মানে অন্যরকম লাগতেছে আর কি। দ্বিগুতে হাইফেনের কনসেপ্ট ছিল না, হাইফেনের কনসেপ্ট ছিল দ্বন্দ্ব সমাসে। ওকে, ওটা মূল কনসেপ্ট না, এটা একটু শর্টকাট আর কি। মূল কনসেপ্ট হচ্ছে দুইটাই প্রাধান্য পাবে, দুইটাই প্রাধান্য পাবে। হাইফেনটা হচ্ছে একটা নরমাল কনসেপ্ট আর কি, এটা দ্বিগুণ না, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ফাঁকে দিয়ে কারেন্টটা চলে গেছে বুঝছেন, ওই কারণে কি বহুব্রীহিটা কি করাইছেন কিনা ওই জিনিসটা তো আমি দেখি নাই। আমরা দ্বন্দ্ব পড়াইছি, দ্বিগু পড়াইছি আর অব্যয়ীভাব পড়াইছি, আর কিছু না। ও স্যার আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ তানিয়া আক্তার বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি বলেন। ভাইয়া আপনি বলছিলেন যে ক্লাসের কথা এখানে বলতে না, কিন্তু তারপরে বলা লাগতেছে যে কয়েকদিন আগে যে পদের যে ক্লাসটা ছিল তখন আমি ঢাকার বাইরে ছিলাম, এই জন্য ক্লাসটা করতে পারিনি। কিন্তু পরে ওনাদের কাছ থেকে রেকর্ডিং নিছিলাম, সেটাও করা হয় না, কারণ ঢাকার বাইরে ছিলাম, নেট ছিল না। আচ্ছা ঠিক আছে, কোনোভাবে কি জানলাম। ক্লাসটা দেওয়া যাবে? এটা হচ্ছে মেসেঞ্জারই, এসব কথা মেসেঞ্জারই বলেন, এগুলো আমি আসলে কিছুই ডিল করি না। এগুলো ডিল করলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। 14টা ব্যাচ চলে রানিং এখন, তো 14টা ব্যাচের এগুলা আমার কিছু মনেও থাকবে না, বলে কোনো লাভ নেই। মেসেঞ্জারে জানান, ওরা একটা ব্যবস্থা করে দিবে, বাট 24 ঘন্টার পরে জানাইলে মনে হয় না আর কিছু করবে। তাও বলে দেখতে পারেন। সেজান ইসলাম বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই। স্যার দম্পতি এটা কোন সমস্যা, মানে কোন দ্বন্দ্ব স্যার? দম্পতি দিয়ে আপনি কি বুঝেন এটা বলেন, দম্পতি দিয়ে আপনি কি বুঝেন? জায়া ও পতি স্যার। আরে শব্দার্থ তো জানেন না, আপনার জিনিসটা কি, দম্পতি জিনিসটা কি? স্যার স্বামী স্ত্রী তো। জি স্যার। কাকে বুঝলেন, স্বামীকে বুঝলেন না স্ত্রীকে বুঝলেন? দুইজনকে বুঝতে পারছি তাহলে দ্বন্দ্ব সমাস।
জায়া স্যার মানে হচ্ছে স্ত্রী, জি স্যার, মানে এটা কোন দ্বন্দ্ব স্যার? দম, দম মানেও স্ত্রী। এটা সাধারণ দ্বন্দ্ব, মিলনার্থী আর কি। মিলনার্থ। বৈবাহিক সম্পর্ক থাকলে মিলনার্থী আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে। তরিকুল বলেন, তরিকুল ভাই বলেন। তরিকুল ভাই আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই বলেন। স্যার আমি অলুক দণ্ডটা স্যার একটু ক্লিয়ার না স্যার, একটু যদি বলতে যখন স্যার। বিভক্তি থাকবে ওইটাই অলুক, বিভক্তি থাকলেই অলুক। যেমন আমি বললাম হাত কলম, হাত এবং কলম যদি বলি তাহলে কোনো বিভক্তি নাই, কিন্তু যদি বলি হাতে কলমে, হাতে কলমে, তাহলে দেখেন একটা এক্সট্রা এ চলে আসছে না? জি স্যার। এরকম এক্সট্রা যেটা চলে আসে ওইটাই হচ্ছে বিভক্তি। সমস্ত পদে বিভক্তি থাকলে ওইটাই অলুক। আর যদি দেখেন স্যার দুইটাই এরকম প্রাধান্য পাচ্ছে তাহলে তো দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, এই আর কি। স্যার এই অলুকটা কি স্যার অন্য কোনো সমাস হতে পারে স্যার? এই হ্যাঁ হতে পারে, বহুব্রীহি অলুক অব্যয়ভাব এরকম? তৎপুরুষ হইতে পারে, অলুক তৎপুরুষ হইতে পারে, অলুক বহুব্রী হইতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি দেখবেন কখন কি অর্থের প্রাধান্য পায়। আমরা যদি দেশে বিদেশে বলি তাহলে কোনটা প্রাধান্য পাচ্ছে, দেশ না বিদেশ না দুইটাই? স্যার দুইটাই প্রাধান্য পাচ্ছে স্যার। দুইটা প্রাধান্য পেলে দ্বন্দ্ব সমাস, আর বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব। জি স্যার, আরেকটা স্যার ওই সপ্তাহের বেশ বাক্যটা স্যার একটু বললে ভালো হতো স্যার। সপ্ত সপ্তাহ। অহের সমাহার, সপ্ত অহ, অহ মানে দিন, সপ্ত অহের সমাহার। জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে। হাত খালি বাড়ে, তখন দেখলাম একটা, না এগুলো তিনটা। সোহেল ভাই আপনি পরে রেজেন্ট করেছেন। সিমু আপু বলেন। সিমু আপু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। আপু বলেন। স্যার আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল, তো আমি দ্বন্দ্ব সমাসের এগুলো কোনোটাই মেসেঞ্জারে, শুনতে এগুলা পাইনি। এগুলা এগুলা এগুলো মেসেঞ্জারে, মেসেঞ্জারে বলেন, ক্লাস দিয়ে দিবে, সমস্যা নাই। সোহেল ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই অব্যয়ভাব সমাসে ওখানে এই যে বলছেন উপসর্গ, সংস্কৃত এবং বাংলা দুইটা উপসর্গ কি থাকবে না শুধু না না, সংস্কৃত সংস্কৃত উপসর্গ? গুলাই থাকে, অব্যয় শব্দটা সংস্কৃত কনসেপ্ট থেকে আসছে, বাংলা থাকে না, সংস্কৃত থাকে। শুধু সংস্কৃত উপসর্গ গুলোই প্রথমে যুক্ত হবে। প্রথমে যুক্ত হবে, রাইট। থ্যাংক ইউ। ঠিক আছে। তন্ময় ভাই বলেন। আনমিউট করেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার প্রাদি সমাসের যে উপসর্গগুলোর নাম বললেন স্যার একটু বলবেন আরেকবার? অনু, পরি, প্রো। থ্যাংক ইউ স্যার। ওকে, সুমন ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই বলেন। স্যার আমরা লাস্ট শেষের দিন পড়তে যতটুকু ক্লাস করছি আমরা কি পরবর্তীতে পাবো না অতটুকুই? আর কি কি লাগবে বলেন, আমি ট্রাই করছি। স্যার আমি মানে পড়তে টোটালটা মানে স্যার শেষ হয়নি ওইখানে, বা কতটুকু করলে না হয়, মানে হয় বা না হয় আসলে স্যার। আপনি ওই দুইটা ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার করছি, আমি আপনাকে ছবিও পাঠাইছিলাম মেসেঞ্জারে আচ্ছা। রাত্রে। এখন একটু প্রশ্ন টশ্ন সলভ করতে বসেন, দেখেন কোনটাতে কোনটাতে আটকাচ্ছেন, তাহলে বুঝবেন যে কতটুকু স্যার, পড়ানো হয়েছে। জি স্যার আরেকটা প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার আপনি যদি স্যার রিটেনের জন্য একটা ব্যাচ করতেন স্যার, হ্যাঁ, মানে রিটার্নের আমরা ব্যাচ স্যার হবে, এটা কয়েকদিনের মধ্যে অ্যানাউন্স হবে। বাংলাতে স্যার অনেক কাছে স্যার, আমরা আসলে হ্যাঁ। স্যার মানে বাংলা না না, কয়েকদিনের মধ্যে আমরা রিটার্নের ব্যাচ অ্যানাউন্স করছি ইনশাআল্লাহ। স্যার তাহলে ঠিক খুবই আছে। ভালো হয় স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই। আমারও ভালো হয়, আমারও বকবক করতে আমার অনেক ভালো লাগে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আবারও বলি যে